আমরা তো হারিয়ে নিয়ে যাব। দর্শক, সংসদীয় গণতন্ত্রের একটি অলিখিত এবং সর্বজনীন নিয়ম হল নির্বাচনে পরাজিত হলে ক্ষমতাসীন দল বা মুখ্যমন্ত্রী অত্যন্ত শালীনতার সাথে পরাজয় মেনে নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। এটাই প্রথা, এটাই রীতি। কিন্তু বাংলার রাজনীতিতে ইতিহাস সবসময় সাধারণ নিয়মে চলে না। 5ই মে 2026, যখন পুরো ভারতের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে, যখন 293টি আসনের মধ্যে 207টি আসনে জয়লাভ করে বিজেপি নবান্ন দখলের উল্লাসে মত্ত, ঠিক তখনই কালীঘাট থেকে ধেয়ে এলো এমন এক রাজনৈতিক ভূমিকম্প যা পুরো ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং হিসাব নিকাশকে আক্ষরিক অর্থেই ওলটপালট করে দিয়েছে। যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের চিঠি নিয়ে যেখানে রাজভবনে যাওয়ার কথা ছিল, সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, আমি হার মানছি না, আমি পদত্যাগ করব না। তার এই একটিমাত্র হুঙ্কার শুধু বিজেপির বিজয়োৎসবকেই ম্লান করে দেয়নি, বরং ভারতীয় রাজনীতির ইতিহাসে এক চরম এবং শ্বাসরুদ্ধকর সাংবিধানিক সংকটের জন্ম দিয়েছে। আজ আমরা এই অকল্পনীয় রাজনৈতিক চাল, এর পেছনের আইনি এবং কৌশলগত মাস্টার স্ট্রোক এবং বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়ে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব। 5ই মে বিকেলবেলা কালীঘাটের বাসভবনে এক থমথমে, গম্ভীর কিন্তু অত্যন্ত বারুদমাখা পরিবেশ। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশলাইটের ঝলকানির মধ্যে সংবাদ সম্মেলনে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুপাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুরো ভারতের মিডিয়া অপেক্ষা করছিল হয়তো মমতা এবার পরাজয় স্বীকার করে একটি আবেগঘন বিদায়ী বক্তব্য রাখবেন। কিন্তু না, ক্যামেরার সামনে এলেন এক হার না মানা লড়াকু বাঘিনী। মুখ্যমন্ত্রীর চেয়ার হারানোর বিন্দুমাত্র আক্ষেপ তার মুখমণ্ডলে ছিল না, বরং সেখানে জ্বলছিল এক নতুন সর্বাত্মক যুদ্ধের আগুন। অত্যন্ত বিস্ফোরক এবং আগ্রাসী ভাষায় তিনি সরাসরি নির্বাচন কমিশন এবং দিল্লির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ আনলেন। তিনি স্পষ্ট দাবি করলেন, বিজেপির এই জয় সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ। আমাদের অন্তত 100টি আসন সুপরিকল্পিতভাবে চুরি করা হয়েছে। ইভিএম কারচুপি, কেন্দ্রীয় বাহিনীর নগ্ন হস্তক্ষেপ এবং রাতারাতি ফলাফল পাল্টে দিয়ে এই তথাকথিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দীর্ঘ 15 বছরের শাসনকালের ক্লান্তি যেন মুহূর্তেই ঝেড়ে ফেলে তিনি ঘোষণা করলেন, এতদিন আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলাম, সাংবিধানিক বাধ্যবাধকতায় অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। আমি এখন সাধারণ মানুষ, আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম আর এখন থেকে রাস্তাতেই থাকব। সব অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই লড়াই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রথা ভেঙে ইস্তফা দিলেন না? রাজনৈতিক বিজ্ঞান এবং সাংবিধানিক কাঠামোর গভীর বিশ্লেষণ করলে দেখা যায় এর পেছনে রয়েছে অত্যন্ত সুচিন্তিত এবং থ্রিলারধর্মী দুটি মাস্টার স্ট্রোক। প্রথমত, আইনি লড়াই এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। মমতা যেহেতু সরাসরি 100টি আসন চুরির সুস্পষ্ট অভিযোগ তুলেছেন, তাই তিনি এই পুরো নির্বাচনটাকেই আইনি চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন। ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনে ব্যাপক কারচুপির প্রমাণ পেলে আদালত হস্তক্ষেপ করতে পারে। মমতা যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ইভিএম হ্যাকিং বা ভিভিপ্যাট গণনায় কারচুপির সামান্যতম অকাট্য প্রমাণও উপস্থাপন করতে পারেন, তাহলে এই পুরো নির্বাচনটাই বাতিল হয়ে যাওয়ার আইনি সম্ভাবনা তৈরি হবে। পদত্যাগ না করে তিনি মূলত এই আইনি লড়াইয়ের জন্য সময় এবং গ্রাউন্ড তৈরি করছেন। দ্বিতীয়ত, চরম সাংবিধানিক সংকট তৈরি এবং ভিকটিম কার্ড খেলা। এটি মমতার সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক চাল। ভারতের সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে নতুন সরকার গঠন করতে গেলে রাজ্যপালকে বাধ্য হয়ে তাকে বরখাস্ত করতে হবে, অথবা রাজ্য আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতির শাসন জারি করতে হবে। আর ঠিক এই ফাঁদটাই পেতেছেন মমতা। দিল্লি যদি বল প্রয়োগ করে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরায়, তাহলে তিনি বাংলার মানুষের সামনে ভিকটিম কার্ড খেলবেন। তিনি প্রমাণ করবেন যে দিল্লি বাংলার নির্বাচিত প্রতিনিধিকে জোর করে গলা টিপে বের করে দিয়েছে। সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় যেভাবে তিনি পুরো বাংলাকে রাজপথে নামিয়ে এনেছিলেন, ঠিক সেভাবেই তিনি লাখ লাখ কর্মীকে রাস্তায় নামিয়ে আনবেন।
বিজেপির জন্য এটি হবে এক চরম অস্বস্তিকর পরিস্থিতি, কারণ তারা সরকার গঠন করলেও তা জনগণের চোখে দখলদারিত্ব হিসেবেই গণ্য হবে। মমতার এই লড়াই আর কেবল পশ্চিমবঙ্গের সীমানায় আটকে নেই। সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে এই যুদ্ধে তিনি একা নন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সমস্ত শীর্ষ নেতা ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ করেছেন এবং এই ভোট চুরির বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের মতো জাতীয় নেতারা মমতাকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। অখিলেশ যাদব তো ফলাফল ঘোষণার দিনই কলকাতায় ছুটে আসতে চেয়েছিলেন, তবে মমতা তাকে আগামীকাল আসার জন্য বলেছেন। এর অর্থ অত্যন্ত পরিষ্কার এবং সুদূর প্রসারী। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এই কথিত ভোট চুরিকে কেন্দ্র করে পুরো ভারতের বিরোধী দলগুলোকে এক সুতোয় গেঁথে দিল্লির বিরুদ্ধে এক সর্বাত্মক জাতীয় যুদ্ধের ফ্রন্ট খুলতে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হার না মানা অবস্থান এবং ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে সবচেয়ে বড় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পশ্চিমবঙ্গের প্রায় 30% মুসলিম জনগোষ্ঠী। এবারের নির্বাচনে কট্টরপন্থী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির 207 আসনের বিশাল জয় সংখ্যালঘু সম্প্রদায়কে এক গভীর অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছিল। নির্বাচনের প্রচারণায় বিজেপি যেভাবে সিএএ এবং এনআরসি বাস্তবায়নের হুঙ্কার দিয়েছিল, তাতে লাখ লাখ বাংলাভাষী মুসলিম নাগরিকত্ব হারানো এবং ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আতঙ্কে প্রহর ছিল। ঠিক সেই খাদের কিনারায় দাঁড়িয়ে মমতার এই একরক্ষা অবস্থান তাদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। মুসলিম সমাজ বুঝতে পারছে মমতা যদি সত্যিই তার সিদ্ধান্তে অটল থাকতে পারেন এবং ইন্ডিয়া জোটকে সাথে নিয়ে সুপ্রিম কোর্টে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, তবে রাজ্যে পুনরায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে পারে। এই আইনি এবং রাজনৈতিক দীর্ঘসূত্রিতা বাংলার মুসলিমদের অন্তত কিছু সময়ের জন্য হলেও কট্টর হিন্দুত্ববাদের আগ্রাসন এবং ভিটেমাটি হারানোর হাত থেকে রক্ষা করবে। পশ্চিমবঙ্গ এখন আক্ষরিক অর্থেই এক জ্বলন্ত বারুদের স্তূপের ওপর বসে আছে। একদিকে 207টি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসতে মরিয়া কট্টরপন্থী বিজেপি নেতৃত্ব এবং দিল্লির অমিত শাহের রাজনৈতিক মেশিনারি, অন্যদিকে হার না মানা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লক্ষ লক্ষ উন্মত্ত তৃণমূল কর্মী, যারা এখন রাজপথে জীবন দিতে প্রস্তুত। মমতা যদি সত্যি পদত্যাগ না করেন, তবে রাজভবন কী পদক্ষেপ নেবে? কেন্দ্রীয় সরকার কি সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে বাংলায় 356 ধারা জারি করবে? আর তাই যদি হয়, তবে কি বাংলার রাজপথ আবারও রাজনৈতিক সংঘাতে রক্তে রঞ্জিত হবে? ইতিহাস স্পষ্ট সাক্ষ্য দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়েননি। আর এবার যখন প্রশ্ন তার নিজের রাজনৈতিক অস্তিত্ব এবং বাংলার কোটি কোটি মানুষের ভাগ্যের, তখন এই স্নায়ুযুদ্ধ যে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রাজনৈতিক থ্রিলারে রূপ নিতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। নবান্নের দখল নিয়ে এই ভয়ঙ্কর সংঘাতের জল কতদূর গড়ায়, তা হয়তো আগামী কয়েকদিনের রাজনৈতিক ভূমিকম্পই নির্ধারণ করে দেবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের চিঠি নিয়ে যেখানে রাজভবনে যাওয়ার কথা ছিল, সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, আমি হার মানছি না, আমি পদত্যাগ করব না। তার এই একটিমাত্র হুঙ্কার শুধু বিজেপির বিজয়োৎসবকে ম্লান করে দেয়নি, বরং ভারতীয় রাজনীতির ইতিহাসে এক চরম এবং শ্বাসরুদ্ধকর সাংবিধানিক সংকটের জন্ম দিয়েছে। বলবো অত মন খারাপ করার কারণ নেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে